একনেকে 7 বছর মেয়াদী পদ্মা ব্যারেজ প্রকল্পের নীতিগত অনুমোদন। নিজস্ব অর্থায়নে রাজবাড়ীর পাংশায় হবে স্থাপনাটি। ব্যয় ধরা হলো 35,000 কোটি টাকা। সম্পূর্ণ জিওবি ফান্ড আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। হামে আরও 8 শিশুর মৃত্যু। ক্যাম্পেইনে বাদ পড়াদেরও টিকা দেওয়ার কথা জানালেন মন্ত্রী। বিপুল প্রাণহানি সরকার ও দফতরের জন্য লজ্জার। টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি। আমাদের ন্যাশনাল প্রোগ্রাম নিতে হবে যাতে ভবিষ্যতে আমাদের এই ধরনের মৃত্যু আমরা প্রিভেন্ট করতে পারি। চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ। বিএনপি এবং জামায়াত এনসিপি প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগ। সাগরে লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় থেমে থেমে ভারী বৃষ্টি, কোথাও কোথাও জলাবদ্ধতায় জনভোগান্তি। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে রাস্তা দিয়ে আড়ন দেয় এক হাঁটু পানি, এই ব্যাগ কি ব্যাগ প্রিয়ম শহর চলে ড্রেন রাস্তায় এক হাঁটু পানি। এদিকে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ, বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। পদ্মা ব্যারেজ নির্মাণ সহ 7টি উন্নয়ন প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, নিজস্ব অর্থায়নে স্থাপনাটি নির্মিত হবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়, যার ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। জানুয়ারি 2026 থেকে জুন 2033 পর্যন্ত বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থা উন্নয়ন, দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণের জন্য নেয়া এই উদ্যোগ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম। আর প্রায় 2 কিলোমিটার দীর্ঘ ব্যারেজটি তৈরি হলে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ, পানি বিভাজন সহজ হবে। বাড়তি সেচ সুবিধা পাবে যশোর, খুলনা, বরিশাল, কুষ্টিয়া, পাবনা ও রাজশাহী অঞ্চলের 24টি জেলা। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। এজেন্ডায় ছিল 16টি প্রকল্প, যার 7টি অনুমোদন পেল। আর পরিকল্পনা কমিশন জানায়, 1975 সালে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারেজ নির্মাণের কারণে বাংলাদেশের পদ্মা নদীতে ব্যাপকভাবে জল প্রবাহ কমে যায়। তখন থেকেই শুরু হয় বাংলাদেশে পানি সংরক্ষণে আলাদা বাঁধ নির্মাণের আলোচনা। পানি সম্পদ মন্ত্রী আরও জানান, গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে উভয় দেশের কমিশন কাজ করছে। এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেই দিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে। যা সম্পূর্ণ জিওবি ফান্ড আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। 2033 সনে এই প্রজেক্টটা শেষ হবে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। হামের উপসর্গে 24 ঘন্টায় আরও 8 শিশুর প্রাণ গেছে। এর মধ্যে সিলেটেই 3 জনের মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে 31 জনের প্রাণ গেল। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 92 জন, মোট চিকিৎসাধীন 297 জন। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে গত 24 ঘন্টায় 2 শিশু মারা গেছে। নতুন রোগী ভর্তি হয়েছে 23 জন। বরিশালে প্রাণ গেছে আরও 1 শিশুর। কুমিল্লাতেও হামের উপসর্গে 1 জন মারা গেছে। এছাড়া রাজশাহী, খুলনা, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামে মৃত্যু না থামায় অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। হামের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সিনোভ্যাক ফাউন্ডেশন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। যাদের টিকা দেওয়া হচ্ছে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্ত্রীর প্রত্যাশা, ধীরে ধীরে সংক্রমণ কমবে এবং তার অভিযোগ, বিগত 2 সরকার টিকা সংগ্রহ, টিকাদান, ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালনায় ব্যর্থ হয়েছে। বলেন, সরকার এখন ছোঁয়াচে রোগটি নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্তের পর যাদের গাফিলতির প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় না, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে করে একটা বাচ্চা মিজেলস টিকা থেকে বাইরে না পড়ে। আমরা আজকে ৭৬,৬১৬ ভায়াল টেন্টেমাউন্ট টু ৩,৮৩,০৮০ ডোজ আমরা ভ্যাকসিন আজকে হাতে পেয়েছি। আমরা পোলিও ভ্যাকসিনটা আমরা দেওয়া শুরু করব, এটাও দেওয়া কোনো অসুবিধা হবে না। হাম ও উপসর্গ নিয়ে বিপুল সংখ্যক শিশু মৃত্যু সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের জন্য লজ্জার, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার জানালেন, টিকাদানের আওতায় এসেছে ১০৪% শিশু। তিনি জানান, সরকারের লক্ষ্যমাত্রা ১,৮০,০০,০০০ শিশুকে টিকাদানের আওতায় আনা, এর বাইরেও ভ্যাকসিনেশনের আওতায় অনেকেই আসছে। জানান, সরকারের টিকাদান কর্মসূচির জন্যই হামে সংক্রমণ ও মৃত্যু স্থিতিশীল অবস্থায় রয়েছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অত্যন্ত রুগ্ন অবস্থায় রয়েছে দেশের স্বাস্থ্য খাত। বছরের পর বছর অবহেলার কারণেই এমনটা হয়েছে। স্বাস্থ্য কাঠামোর প্রাণ হলো প্রাইমারি হেলথ কেয়ার, প্রত্যেকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, এই মুহূর্তে দেশে ভ্যাকসিনের সংকট নেই, সরকারের সদিচ্ছা ও শিশুদের গুরুত্ব দেয়ায় টিকা সংগ্রহ দ্রুত হয়েছে। আমাদেরকে কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ নিতে হবে, শুধুমাত্র ইমিউনাইজেশন না, এটা তো থাকবেই, তার সাথে এই বাচ্চাদের এবং মায়েদেরকে তাদের পুষ্টি মান বাড়ানোর জন্য আমাদের ন্যাশনাল প্রোগ্রাম নিতে হবে, যাতে ভবিষ্যতে আমাদের এই ধরনের মৃত্যু আমরা প্রিভেন্ট করতে পারি। হাম রুবেলা টিকা গ্রহণের পরপরই কিন্তু এর অ্যান্টিবায়োটিক তৈরি হয় না, এটি তৈরি হতে কিন্তু 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে, এবং সে কারণেই আমরা আশাবাদী যে শীঘ্রই আমরা আমাদের যে হামের যে সংক্রমণ কমে আসবে। চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ। 2 দিনের এই ভোট গ্রহণ আগামীকালও চলবে এবং সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত জামায়াত এনসিপি সমর্থিত আইনজীবী প্যানেল। তবে ভোট গ্রহণে দলীয় প্রভাব নেই বলে দাবি বিএনপিপন্থী আইনজীবীদের। সকাল 10টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 5টা পর্যন্ত চলবে। আর এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সমর্থিত প্রার্থীরা অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী প্যানেল এবারের নির্বাচনে নেই। বিভিন্ন পদে আওয়ামীপন্থী 41 জনের মনোনয়নপত্র কোনো যাচাই বাছাই ছাড়াই বাতিল করা হয়েছে, এমন অভিযোগ তুলে গতকাল তারা ভোট বর্জন করেন। এবং সুপ্রিম কোর্ট বারে কার্যকরী কমিটির সভাপতি পদে 1টি, সহসভাপতি পদে 2টি, সম্পাদক পদে 1টি, কোষাধ্যক্ষ পদে 1টি, সহ সম্পাদক পদে 2টি, সদস্য পদে 7টি পদ সহ সর্বমোট 14টি পদে নির্বাচন হচ্ছে। সমিতির মোট ভোটার 11,000-এর বেশি। এই নির্বাচনের মাধ্যমে আইনজীবীদের সমস্যা সহ বিচার প্রার্থীদের এবং সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনাটি একটি সুন্দর ধারায় পরিচালিত হবে। তার মধ্যে কোনো রেষারেষি নাই, গোলমাল নাই, যার যার ওয়েতে ভোট চাচ্ছেন, এবং আমি আশা করি যে এই ভোট শেষ পর্যন্ত এইভাবে সুস্থভাবেই চলবে। প্রতিটি ব্যালট পেপার যাতে বারকোড এবং স্বতন্ত্র কিউআর কোড সম্পন্ন করে সেগুলোকে ট্র্যাকিং ব্যবস্থা রাখা হয়। মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে সে বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মাধ্যমে গবেষণা করে প্রতিবেদন দাখিলে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার আদালত এই আদেশ দেন। রিটকারী সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, বুয়েটের প্রফেসর কামরুল হাসানের রিপোর্ট অনুসারে মোবাইল টাওয়ারে বিকিরণ থেকে কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি হয় তা নির্ণয় করে প্রজেক্টের মাধ্যমে আগামী 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী জানান, 2012 সালে গণমাধ্যমের প্রতিবেদন সংযুক্ত করে রিট পিটিশন দায়েরের পরও বিভিন্ন সময় শুনানিতে বিটিআরসি বিষয়টির বিরোধিতা করে। তারপরও আদালতের হস্তক্ষেপে গাইডলাইন তৈরি করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে গাইডলাইনের বিভিন্ন শর্তসমূহ সংশোধনের নির্দেশনা দেয় আদালত। পরবর্তী শুনানি আগামী 2 ডিসেম্বর। নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনা থামছেই না। আজ সোনারগাঁয়ের মেঘনা বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছেন। এ বিষয়ে আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। স্মিথ, যদি ভুল না করি এই 1 সপ্তাহের ব্যবধানে 3টি গ্যাস লিকেজ কিংবা বিস্ফোরণের ঘটনা ঘটছে। আজকের যে বিস্ফোরণ তাতে তো গ্যাস লিকেজেরই ধারণা করা হচ্ছে। ঘন ঘন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন? নারায়ণগঞ্জের মেঘনা শিল্পাঞ্চলের যারা মেঘনা পাওয়ার প্লান্ট কোম্পানিতে কিন্তু বিস্ফোরণ ঘটে বলে আমরা জানতে পেরেছি। সেখানে 12 জন দগ্ধ হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি
নারায়ণগঞ্জের এই মেঘনা শিল্পা অঞ্চলের যে যারা মেঘনা পাওয়ার প্লান্টে এখানে কিন্তু যে একটি ক্যান্টিন রয়েছে, আজকে দুপুরের বেলায় যখন শ্রমিক কর্মচারীরা কর্মকর্তারা এখানে খাবার খাচ্ছিলেন ঠিক সেই সময় অর্থাৎ এখানকার ক্যান্টিনে একটি বিস্ফোরণ ঘটে। সেটি লাইনের গ্যাস না সিলিন্ডার গ্যাস সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে এখানে যে বিস্ফোরণটি ঘটেছে সেই বিস্ফোরণের কারণে 12 জন দগ্ধ হয়েছেন বলে তারা আমাদের বার্ন ইনস্টিটিউট সূত্রে আমরা যেটি নিশ্চিত হতে পেরেছি। এই একটি বিদেশি পাওয়ার প্লান্ট তারা একটি নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে রাখেন, সে কারণে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সোনারগাঁ থানার ওসি নেতৃত্বে পুলিশ ভিতরে দিয়েছেন। তারা বিষয়টি দেখছেন যে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এবং সবকিছু মিলিয়ে এই যে একের পর এক নারায়ণগঞ্জে গ্যাসের বিস্ফোরণ সেটি অনেকটা অসাবধানতা বশত, এবং আপনি জানেন যে নারায়ণগঞ্জে যে গ্যাসের লাইনগুলো আছে সেগুলো প্রায় 40 বছরের পুরো জরাজীর্ণ লাইন। সেই জরাজীর্ণ লাইনের কারণে কিন্তু অনেক জায়গায় লিকেজ আছে, যে কারণে অনেক সময় সেখানে আগুন ধরে যাচ্ছে, দগ্ধ হচ্ছে, মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকেই কিন্তু মৃত্যু রয়েছেন, অনেকেই ইতিমধ্যে নিহত হয়েছেন। আজকে যে ঘটনা তারা আহত অবস্থা অনেক ক্ষেত্রে আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি এবং তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে কর্তৃপক্ষের এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তারা। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ স্মিথ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী জানান, রাতে তিনি ওই রাস্তা দিয়ে হাঁটছিলেন এবং এক ব্যক্তি তার পিছু নেয়। এক পর্যায়ে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন সড়কে গেলে গলায় কাপড় পেঁচিয়ে অন্ধকারে টেনে হিঁচড়ে নেওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি, ধর্ষণ চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় কয়েকজন। অভিযুক্তকে শনাক্ত করতে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে এই ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একটা স্টুডেন্টকে ক্যাম্পাস থেকে একটা বহিরাগত এসে এভাবে নিয়ে যাচ্ছে বা ফোর্স করছে, তো এই জিনিসটা খুবই অ্যালার্মিং। গতকাল যেটা হলো এটা আসলে কোনোভাবেই আমাদের আমরা এটা অ্যাকসেপ্টই করতে পারছি না। অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগর থেকে তো আমরা এটা কখনোই আশা করি না। বিশ্ববিদ্যালয়ে যে অংশে এই ক্যামেরাগুলো আছে কোনো না কোনো ক্যামেরাতে তার ক্লিয়ার ফুটেজ আমরা পেয়ে যাবো, আশা করি, আমি আশাবাদী। সেই ক্ষেত্রে আমরা হয়তো একটু সময় লাগবে। আমি সকলকে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। আর ইতিমধ্যেই আপনারা যিনি অপারেশনটা ঘটিয়েছেন তার একটা ছবি আপনারা দেখেছেন। সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে কোথাও কোথাও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য স্থানে কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবারও বৃষ্টি শুরু হয় নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে। যেসব জমির ধান এখনো কাটা হয়নি সেখানকার চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। ভারী বৃষ্টিতে হাঁটুপানিতে তলিয়ে কুড়িগ্রাম ডিসি অফিস চত্বর, জজকোট মোড়, হাসপাতালপাড়া, আদর্শ পৌরবাজার, ফায়ার সার্ভিস স্টেশন সহ শহরের বিভিন্ন এলাকা ডুবে যায় টানা বর্ষণে। সড়কে পানি জমায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় শহরবাসীকে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি নালাগুলো নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে অনেক এলাকা। বৃষ্টির পানি জমিয়া গাড়িতে আমার মোটর জ্বলি গেছে, পানি ঢুকে, এই হলো পরিস্থিতি। বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তি রংপুর নগরীতেও। মাস্টারপাড়া, লালবাগ, বানিয়াপাড়া, পাঠানপাড়া, বিনোদপুর সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে যায়। পানি ঢুকে পড়ে বাসাবাড়িতেও। ড্রেন পরিষ্কার না করার কারণে ড্রেন ভর্তি হওয়ার কারণে পানি দিকে চাপ দিছে। চারপাশের যে ড্রেনের মুখগুলো সম্পূর্ণটা এইদিকে প্রত্যেক বছরে এরকম জলাবদ্ধতা হয়। পাকঘর তলাইছে এক হাঁটু পানি, কলের পাশ যার পাই না উঁচু করবে পাই না। টানা বর্ষণে শেরপুর শহরের চকবাজার, মাধবপুর, রাজবল্লভপুর সহ বিভিন্ন এলাকায় পানি জমে। সড়ক তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ভারী বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানিও। ড্রেন রাস্তায় এক হাঁটু পানি, এমনি দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে রাস্তা দিয়ে আড়ন নাই, মাধবপুর, সিংপাড়া ইন্দা পানি ভরে যায়।
থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় আবারও দুশ্চিন্তায় নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলের অনেক কৃষক, যাদের জমির ধান এখনও কাটা বাকি, ফলন নষ্টের শঙ্কায় তারা। আগামী কয়েকদিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। লিবিয়ার বন্দিশালায় মাফিয়া চক্রের নির্যাতনে মাদারীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের মাধ্যমে এই খবর জানতে পারে স্বজনরা। স্থানীয়রা জানায়, জেলার রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে চায়ের দোকান চালাতেন তসির ফকির। পরিবারের সচ্ছলতা আনতে 8 মাস আগে জমিজমা বিক্রি করে এবং ঋণ নিয়ে দালাল রফিকুল ইসলাম বাঘার সাথে ইতালি পৌঁছে দিতে 25 লাখ টাকায় তার সমঝোতা হয়। পরে তসিরকে লিবিয়ায় পাঠানো হয়। পরিবারের দাবি, বন্দিশালায় নির্যাতন করে আরও 20 লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে তার মৃত্যু হলে মরদেহ গুম করার জন্য গেম ঘরে নিয়ে যায় মানব পাচারকারীরা। এদিকে ঘটনা জানাজানির পর থেকে পরিবার নিয়ে পলাতক দালাল রফিকুল ইসলাম বাঘা। এই ঘটনায় দালাল চক্রের বিচার ও নিহত তসিরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা চেয়েছেন তসিরের পরিবার। মৃতের পরিবার থেকে আমাদেরকে আসলে কোনো কিছু অবহিত করা হয়নি। যদি আসলে তারা আমাদের সাথে যোগাযোগ করেন, তখন আসলে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসক স্যারের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওনার লাশটা বাড়ি থেকে আনার ব্যবস্থা করবো। ভঙ্গুর অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদান এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে না পারলে অর্থনীতি পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে। অভিযোগ করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বিভাজন সৃষ্টি করেছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আলেম ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। ঢাকা 18 আসন থেকে মাদক নির্মূলে সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন আলেম সমাজ। আগামী 2 বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি, তাহলে ভাঙ্গা অর্থনীতিকে আমরা কিন্তু পুনরুদ্ধার করতে পারবো না। আমাদের যে শান্তিপূর্ণ দৈনন্দিন অর্থনৈতিক এবং সামাজিক ধর্মীয় জীবন, তা কিন্তু আমরা অব্যাহত রাখতে পারবো না। দেশের উৎপাদনশীল মানব সম্পদ তৈরিতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে 600 কিলোওয়াট পিক সম্পন্ন অন গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রকল্পের চুক্তি সই হয়। সেখানে নবায়নযোগ্য বিদ্যুতের উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেছেন, 2030 সালের মধ্যে ন্যূনতম 2000 মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। এর আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া 10 বছরের মধ্যে এসএসসি, 12 বছরের মধ্যে এইচএসসি সম্পন্ন করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী প্রায়োরিটি হচ্ছে 3টি বিষয়ে। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। আমরা কিন্তু আজকে তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিংয়ে বসবো। আমরা আলোচনা করব তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো। হামে মৃতের সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। প্রতিদিনই আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বাড়ছে। অন্তর্বর্তী সরকারকে এই পরিস্থিতির জন্য দায়ী করে বিচারের আওতায় আনার জোরালো দাবি তুলেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা। তাদের অভিযোগ, বর্তমান সরকার শিশু মৃত্যু ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। আগামী বাজেটে চিকিৎসা খাতে 5% বরাদ্দ নিশ্চিতের দাবিও তোলে ছাত্র সংগঠনটি। একই সাথে বাজেটে শিক্ষা খাতে জিডিপির 6% বরাদ্দের দাবি করা হয়। সরকারি ব্যবস্থাপনায় টিকা দেওয়া হয়, সরকারি ব্যবস্থাপনায় এই টিকার আয়োজন হয়। আমরা দেখলাম এই টিকা নিয়েও একটা চক্রান্ত ইউনূস সাহেব করে গেলেন। সে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের শিক্ষার যে অধিকার, স্বাস্থ্যের যে অধিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কোনো কিছু না করে
জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা চট্টগ্রামে নিউ মেরিন টার্মিনাল সেটা বিদেশি কোম্পানিকে দিয়ে দিচ্ছেন। স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সরকারকে একটি কমিটি গঠন করে তদন্তের দাবি জানিয়েছে এবি পার্টি। হামের টিকা নিয়ে অসঙ্গতি খুঁজে বের করারও দাবি উঠেছে। সকালে কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বলেন, দুর্নীতির হাবে পরিণত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রত্যেক অর্থ বছরে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে বণ্টন করতে পারে না এই মন্ত্রণালয়। হামের টিকা প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঢালাওভাবে অন্তর্বর্তী সরকারকে দায়ী করা যাবে না। এর আগের বছরগুলো টিকাদানের উচ্চহার দেখানো হয়েছে, তাহলে কোথায় জনগণকে ফাঁকি দেয়া হয়েছে তা খতিয়ে দেখা দরকার। যেখানে 400 সামথিং কোটি টাকা ছিল আওয়ামী লীগের শেষ বাজেটে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার 1000 কোটি টাকার উপরে বরাদ্দ দিয়েছে এবং টিকা কিন্তু কন্টিনিউয়াসলি আসছে, টিকার কিন্তু কোনো শর্টেজ নাই। সো এই যে পরিকল্পিতভাবে এই আলাপগুলো তুলবার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে, আসলে সমস্যাটা কোথায়, আসলে সংকটটা কোথায়, সেই আলাপ থেকে রাষ্ট্র আকারে আমরা পিছনে পড়ে যাচ্ছি। সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10:15টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 83 বছর বয়সে মারা যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম 1 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বজনরা জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঢাকা ও চট্টগ্রামে কয়েক দফা জানাজা শেষে বৃহস্পতিবার মিরসরাইয়ের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 50 বছর ধরে রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধ করেছে, দেশের জন্য বলতে গেলে সারা জীবন উনি দিয়ে গেছে। আওয়ামী পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং দেশ একজন নেতৃত্বকে হারালো যে এই দেশ গঠনের জন্য ভূমিকা রেখেছিল। আজকে আমার দলের এই দুঃসময়ে উনি আমাদেরকে রেখে চলে গেছেন, এটা আসলে আমাদের দলের জন্য বিশাল ক্ষতি।